আসসালামু আলাইকুম। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এবি নিউজ প্রাইম সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি সুমাইয়া মেঘলা। শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। ঢাবির অধীনে থাকছে না ৭ কলেজ, বৈঠকে নেওয়া হয় সিদ্ধান্ত। ঢাবি প্রো ভিসির পদত্যাগে ৪ ঘণ্টার আলটিমেটাম, ৬ দফা দাবি ৭ কলেজ শিক্ষার্থীদের। ১০ বিষয়ে একমত বিএনপি ও ইসলামী আন্দোলন, ১.৫ ঘণ্টার বৈঠক। আবারও শাহবাগে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষকরা জাতীয়করণের দাবি। পরিমণিকে আদালতের ভর্ৎসনা, মিলেছে জামিনও। ৫৮,০০০ কোটি টাকা রাজস্ব ঘাটতি, সংকটে বাংলাদেশ। সপ্তমবারের মতো বেলারুশের প্রেসিডেন্ট হচ্ছেন লুকাশেঙ্কো, ফলাফল প্রকাশ। পাকিস্তানের মাটিতে টেস্ট জয় ক্যারিবীয়দের, ঘুচল ৩৫ বছরের অপেক্ষা। দর্শক, এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এখন বিস্তারিত। ঢাকার ৭টি কলেজ আর ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে থাকছে না। ২০২৪-২৫ সেশন থেকে ঢাবির অধীনে ৭ কলেজের ভর্তি পরীক্ষা বন্ধ হবে। সোমবার ২৭ জানুয়ারি ৭ কলেজের অধ্যক্ষদের সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর নিয়াজ আহমদ খানের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বৈঠকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে অধিভুক্ত সরকারি ৭ কলেজের পৃথকীকরণের বিষয়েও আলোচনা হয়েছে। বিশ্ববিদ্যালয় প্রশাসনের অতি জরুরি একটি সভা অনুষ্ঠিত হয় উদ্ভূত পরিস্থিতির পরিপ্রেক্ষিতে, এবং সভায় সার্বিক বিষয়ে বিস্তারিত আলোচনা করে আমরা নিম্নলিখিত সিদ্ধান্তগুলো গ্রহণ করেছি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাথে অধিভুক্ত সরকারি ৭ কলেজের সম্মানজনক পৃথকীকরণের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এবছর থেকেই অর্থাৎ ২০২৪-২৫ শিক্ষাবর্ষ থেকেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে আর ভর্তি না নেওয়ার ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো ভিসি শিক্ষা অধ্যাপক ডক্টর মামুন আহমেদকে পদত্যাগ করতে ৪ ঘণ্টা সময় দিয়েছে ৭ কলেজের শিক্ষার্থীরা। তারা রোববার রাতে হামলায় জড়িত পুলিশ সদস্যদের বিচারের দাবিও জানিয়েছে। সোমবার ২৭ জানুয়ারি ঢাকা কলেজে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ৬ দফা দাবি তুলে ধরা হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ঢাকা কলেজ শাখার সদস্য সচিব সজীব উদ্দিন। সংঘাতের দায় নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে ক্ষমা প্রার্থনা করতে হবে এবং প্রো ভিসি মামুন আহমেদকে পদত্যাগ করতে হবে। রাকিবকে হত্যার উদ্দেশ্যে হামলা সহ ঢাকা কলেজের শিক্ষার্থীদের ওপর নিউ মার্কেট থানা পুলিশের ন্যাক্কারজনক হামলার ঘটনায় এসি, ওসি সহ জড়িত পুলিশ কর্মকর্তাদের প্রত্যাহার করে তদন্ত সাপেক্ষে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে। বিএনপি ও ইসলামী আন্দোলন বাংলাদেশ 10টি বিষয়ে ঐকমত্যে এসেছে। এর মধ্যে ইসলামী শরিয়া বিরোধী কোনো সিদ্ধান্ত না নেওয়া এবং ইসলাম বিরোধী কিছু না বলার বিষয়টি রয়েছে। সোমবার ২৭ জানুয়ারি দুপুরে পল্টনের ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় কার্যালয়ে প্রায় ১.৫ ঘণ্টার বৈঠক শেষে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাংবাদিকদের এই তথ্য জানান। একমত হয়েছি যে বিষয়গুলোতে, এই বিষয়গুলো আমি আপনাদেরকে পড়ে শোনাচ্ছি। আধিপত্যবাদ, সম্প্রসারণবাদ ও সাম্রাজ্যবাদ, মুক্ত, স্বাধীন, সার্বভৌম, টেকসই গণতান্ত্রিক কল্যাণমূলক রাষ্ট্র গঠনে জাতীয় ঐক্য গড়ে তোলা। দুর্নীতিবাদ, সন্ত্রাসী, খুনি ও টাকা পাচারকারীদের দ্রুত বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা। ভোটাধিকার সহ সকল মানবাধিকার রক্ষায় জাতীয় ঐক্যমত গড়ে তোলা। ন্যূনতম প্রয়োজনীয় সংস্কার শেষ করে দ্রুত সময়ের মধ্যে সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচনের ব্যবস্থা করা। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ এবং সকল অধিকার বঞ্চিত মানুষের অধিকার প্রতিষ্ঠা করা। আইন শৃঙ্খলা স্বাভাবিক করে নিয়ে আসার ব্যবস্থা করা। আওয়ামী ফ্যাসিবাদ বিরোধী সকল শক্তি দেশ পুনর্গঠনে ঐক্যবদ্ধভাবে কাজ করবে। ফ্যাসিবাদ বিরোধী শক্তিগুলো আগামী একে অপরের বিরুদ্ধে আঘাত করে কথা বলবে না। আগামীতে যাতে আমেরিকার মতো আর কোন ফ্যাসিবাদী শক্তি ক্ষমতায় আসতে না পারে সে ব্যাপারে আমরা রাজনৈতিকভাবে ঐক্যবদ্ধ থাকব। স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের এক দফা দাবিতে আবারও অবস্থান কর্মসূচি পালন করছে শিক্ষকরা। সোমবার ২৭ জানুয়ারি শাহবাগের জাতীয় জাদুঘর সংলগ্ন এলাকায় তারা এই কর্মসূচি পালন করেন। তারা জানিয়েছেন আজ দিনের মধ্যে মন্ত্রণালয় থেকে এ বিষয়ে একটি সিদ্ধান্ত আসবে। তারা শান্তিপূর্ণভাবে অবস্থান কর্মসূচি পালন করছেন। তবে যদি আজকের মধ্যে মন্ত্রণালয় কিছু না করে তাহলে সামনে বড় আন্দোলনের ডাক আসতে পারে। বর্তমানে ১,৫১৯টি
অনুদানভুক্ত মাদ্রাসার প্রধান শিক্ষক ৩,৫০০ টাকা এবং সহকারী শিক্ষক ৩,৩০০ টাকা অনুদান পান। ৪০ বছর ধরে অনুদানভুক্ত ও অনুদানবিহীন মাদ্রাসা শিক্ষকরা বিনা বেতনে শিক্ষকতা করে মানবেতর জীবনযাপন করছেন বলে জানান আন্দোলনরত শিক্ষকরা। আমরা ইতিমধ্যেই আমাদের এখান থেকে মঞ্চ থেকে ২৪ ঘন্টার একটি আলটিমেটাম দেওয়া হয়েছে যে ২৪ ঘন্টার ভিতরে যদি আমাদের স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসাগুলোকে জাতীয়করণ ঘোষণা করা না হয় তাহলে সারা দেশের সকল মাদ্রাসার পাঠদান কার্যক্রম বন্ধ ঘোষণা করে আমরা সকল শিক্ষকদেরকে নিয়ে মাঠে নামতে বাধ্য হব। ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা হত্যা চেষ্টা মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারির একদিন পর জামিন পেয়েছেন নায়িকা পরীমণি। আদালতে আত্মসমর্পণ করে জামিন চাইলে বিচারক তার জামিন মঞ্জুর করেন। সোমবার ২৭ জানুয়ারি ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জুনাইদের আদালত শুনানি শেষে জামিনের আদেশ দেন। এদিন সকাল ১০টার দিকে পরীমণি আদালতে আসেন। সকাল ১০টা১৭ দিকে আদালতের বিচার কাজ শুরু হয়। এ সময় এজলাসের পেছনে একটি বেঞ্চে বসেছিলেন পরীমণি এবং আদালত তাকে আসামিদের ডকে যেতে বলেন। এখনো আছি এই বিশ্বাস থেকেই আসলে আপনারা সবাই যেভাবে আমাকে সাপোর্টটা করেছেন। গত অর্থবছরের একই সময়ের তুলনায় চলতি ২০২৪-২৫ অর্থবছরের প্রথম ৬ মাসে জুলাই ডিসেম্বর ১০,০০০ কোটি টাকা কম রাজস্ব আদায় হয়েছে। আর লক্ষ্যমাত্রার তুলনায় এই সময়ে রাজস্ব আদায় ঘাটতির পরিমাণ ছিল প্রায় ৫৮,০০০ কোটি টাকা। জাতীয় রাজস্ব বোর্ড বা এনবিআর সূত্রে এ তথ্য জানা গেছে। বিস্তারিত দেখুন প্রতিবেদনে। চলতি ২০২৪-২৫ অর্থ বছরের প্রথম ৬ মাসে রাজস্ব আদায়ের রেকর্ড ঘাটতির সাক্ষী হল বাংলাদেশ। লক্ষ্যমাত্রা তুলনায় প্রায় ৫৮,০০০ কোটি টাকার ঘাটতি দেখা দিয়েছে। শুধু তাই নয়, গত অর্থ বছরের তুলনায় রাজস্ব আদায় কমেছে জাতীয় রাজস্ব বোর্ডের। গত অর্থ বছরের একই সময়ে রাজস্ব আদায় ছিল প্রায় ১,৫৮,০০০ কোটি টাকা, যেখানে চলতি বছরের ৬ মাসে আদায় হয়েছে ১,৫৬,০০০ কোটি টাকা। এনবিআরের গবেষণা ও পরিসংখ্যান অনুযায়ী চলতি অর্থবছরে তাদের লক্ষ্যমাত্রা ছিল ৪,৮০,০০০ কোটি টাকা। এর মধ্যে প্রথমার্ধের লক্ষ্যমাত্রা ছিল ২,১৪,১৪৩ কোটি ১০ লাখ টাকা। অথচ আদায় হয়েছে মাত্র ১,৫৬,৪১৯ কোটি ৪৯ লাখ টাকা। ফলে লক্ষ্যমাত্রার তুলনায় ঘাটতি দাঁড়িয়েছে ৫৭,৭২৩ কোটি ৬১ লাখ টাকায়। আয়কর, ভ্যাট ও কাস্টমস এই তিন খাতের মধ্যে ভ্যাটের প্রবৃদ্ধি ঋণাত্মক। আয়কর খাতে লক্ষ্যমাত্রা ছিল ৭৬,০৬৭ কোটি ৭৫ লাখ টাকা, কিন্তু আদায় হয়েছে ৫২,১৬২ কোটি ৪৯ লাখ টাকা। কাস্টমস খাতে লক্ষ্যমাত্রার বিপরীতে আদায় হয়েছে ৪৯,০৮০ কোটি টাকা। এনবিআরের কর্মকর্তারা জানান, বৈশ্বিক অর্থনৈতিক মন্দা, ডলারের মূল্য বৃদ্ধি এবং বড় প্রকল্পগুলোর অর্থ ছাড় কমে যাওয়ার কারণে রাজস্ব আদায় কমেছে। রাজস্ব ঘাটতির এই চিত্র বাংলাদেশের অর্থনীতির জন্য একটি সংকেত। অর্থনৈতিক স্থিতিশীলতা রক্ষায় কার্যকর পদক্ষেপ গ্রহণের সময় এসেছে। এবি নিউজ টেক্সট রিপোর্ট। টানা সপ্তমবারের মতো বেলারুশের প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হয়েছেন আলেকজান্ডার লুকাশেঙ্কো। রোববার বেলারুশে প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হয় এবং সোমবার নির্বাচন কমিশন ফলাফল প্রকাশ করে। রাষ্ট্রায়ত্ত টেলিভিশন চ্যানেল বেলটা-কে বেলারুশের প্রধান নির্বাচন কমিশনার ইগোর কারপেঙ্কো জানান, মোট ভোটের ৮৬.৮২% পেয়ে লুকাশেঙ্কো তার বিজয় নিশ্চিত করেছেন। তার প্রতিদ্বন্দ্বীদের কেউই ৫% বেশি ভোট পাননি। ১৯৯১ সালে সোভিয়েত ইউনিয়নের পতনের পর স্বাধীন রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করে বেলারুশ। ১৯৯৪ সালে প্রথমবারের মতো প্রেসিডেন্ট নির্বাচন হয় বেলারুশে এবং তাতে জয়ী হন লুকাশেঙ্কো। মুলতানের স্পিন স্বর্গে ওয়েস্ট ইন্ডিজের জয়ের সম্ভাবনা টেস্টের দ্বিতীয় দিন শেষেই জেগেছিল। তৃতীয় দিনে সফরকারীদের দরকার ছিল আর ৬ উইকেট। অন্যদিকে সিরিজ জিততে পাকিস্তানের প্রয়োজন ছিল ১৭৮ রান। ক্যারিবীয় বোলারদের তোপে প্রথম সেশনে মুখ থুবড়ে পড়ে পাকিস্তানের লড়াই। স্পিন স্বর্গে ২৫৪ রানের চ্যালেঞ্জিং লক্ষ্য তাড়াতে পাকিস্তান দ্বিতীয় দিন শেষ করেছিল ৪ উইকেটে ৭৬ রান নিয়ে। আজ তৃতীয় দিনে দলীয় ১৩৩ রানেই গুটিয়ে যায় শান মাসুদের দল। ১২০ রানের জয়ে ২ ম্যাচ সিরিজ সমতা আনে ওয়েস্ট ইন্ডিজ। পাকিস্তানের মাটিতে এ নিয়ে ক্যারিবীয়রা কেবল ৫টি টেস্ট জিতেছে। সর্বশেষ জয় ছিল ১৯৯০ সালের নভেম্বরে।
দর্শক, এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। সর্বশেষ সংবাদ পেতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট www.abnewsinternational.com এ। সেই সঙ্গে নিয়মিত ভিডিও নিউজ পেতে আমাদের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে চোখ রাখুন।